আসসালামাইকুম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটাও কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারের টপিকসটার নাম হলো পর্যায়বৃত্ত ধর্ম। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। আমরা একটু জেনে নিতে চাই পর্যায়বৃত্ত ধর্মটা কি। পর্যায়বৃত্ত ধর্ম হলো মৌলসমূহের যেসব ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো হলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। এই ধর্মগুলো পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে আবর্তিত হয়। এর ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হলো আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। পর্যায় সারণীতে মৌলের এই ধর্মসমূহ আলোচনা করাই আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা প্রথমে একটু জেনে নেব এই আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি কিংবা তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশনটা কেমন হবে। আয়নীকরণ বিভব হলো গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি থেকে একটি করে এক মোল ইলেকট্রন যদি ত্যাগ করে বা অপসারণ করে পরমাণুটিকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ বিভব বলে। যেমন এম একটা মৌল, এখান থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয়, এই দেখো ডেল্টা এর মান পজিটিভ, মানে কি এখানে শক্তি প্রয়োজন হয়, তাকে ওই মৌলটার আয়নীকরণ বিভব বলে। সহজ কথায় একটা মৌলের বহিস্থ স্তর থেকে একটা ইলেকট্রনকে সরাইয়া তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যতটুকু শক্তি লাগবে সেটাই হলো ওই মৌলের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। এরপর আমরা দেখতে চাই ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা হলো ঠিক এর উল্টো, যে গ্যাসীয় অবস্থায় একমোল বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা স্তরে, সর্ববহিস্থ স্তরে একমোল ইলেকট্রন গ্রহণের মাধ্যমে একমোল ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে শক্তি নির্গত হয়। আগেরবার বলেছি যে শক্তির প্রয়োজন হয়, এবার বলছে যে শক্তি নির্গত হয় বা যে শক্তি উৎপন্ন হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। যেমন এখানেও এম একটা যে কোনো মোল বিবেচনা করেছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ডেল্টা এস এর মান নেগেটিভ মানে শক্তি উৎপন্ন হয়, তাকে ওই মোলটার ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ একটা মোল যত সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে ওই মোলটার ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। এরপরে চলে আসি আমরা তড়িৎ ঋণাত্মকতায়। তড়িৎ ঋণাত্মকতা হলো কোনো সমযোজী যৌগের অণুতে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে বা বন্ধনজোড় ইলেকট্রনকে সংশ্লিষ্ট কোনো পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা সামর্থ্যকে ওই মৌলের ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড একটা সমযোজী যৌগ, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে এই বন্ধনটা সৃষ্টি করেছিল, কিন্তু এখানে হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রনের প্রতি টান বা আকর্ষণ বা লোভ বেশি থাকার কারণে এই বন্ধনজোড় ইলেকট্রন সে নিজের দিকে টেনে নিয়ে যায়। এই জন্য ক্লোরিনটা আংশিক নেগেটিভ হয়ে যায় আর হাইড্রোজেনটা আংশিক পজিটিভ হয়ে যায়। এখানে ক্লোরিন হলো হাইড্রোজেনের তুলনায় অধিক তড়িৎ ঋণাত্মক, যেহেতু ইলেকট্রন টানার ক্ষমতা তার বেশি, এই জন্য তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবার আমরা এই যে তিনটা ধর্ম, এই তিনটা ধর্ম আমরা পর্যায় সারণীর সাথে সংশ্লিষ্ট রেখে আলোচনা করতে চাই। তোমরা খুব লক্ষ্য করে পর্যায় সারণীটা দেখবে, এখানে আমি অল্প বা সহজ শর্তে বা সহজভাবে কয়েকটা মৌলের অবস্থান এখানে দেখিয়েছি, কারণ টোটাল পর্যায় সারণী তো একসাথে দেখানো অসম্ভব। এখানে আমরা পরিপূর্ণরূপে একটা গ্রুপ, অনেক গ্রুপ, 17 নম্বর গ্রুপ এবং 18 নম্বর গ্রুপ দেখিয়েছি এবং দুইটা পর্যায় দেখিয়েছি। তো আমরা একটু দেখতে চাই এই তিনটা ধর্ম পর্যায় সারণীতে কীভাবে আবর্তিত হয়। প্রথমে আমরা এটা দেখতে চাই গ্রুপ ভিত্তিক আয়নীকরণ বিভবটা কীভাবে পরিবর্তন হয়। একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে আসা হয় তাহলে আমরা দেখি যে একই গ্রুপ উপর থেকে নিচের দিকে আসলে মৌলসমূহের নতুন নতুন একটা করে স্তর বৃদ্ধি পায়। এতে কেন্দ্র থেকে বহিস্থ স্তরের দূরত্ব বেড়ে যায়, ফলে ওই বহিস্থ স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করা ওই মৌলের জন্য সহজ হয়, এই জন্য তার আয়নীকরণ বিভব হ্রাস পায়। এই জন্য দেখিয়েছি, দেখো এই যে এই গ্রুপটার উপর থেকে নিচের দিকে আয়নীকরণ বিভব হ্রাস পায়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি এখানে, যেমন লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 3, এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি 1s2 2s1। ঠিক এর ইমিডিয়েট পরের যে মৌলটা সোডিয়াম, যার অ্যাটমিক নাম্বার হলো 11, তার ইলেকট্রন বিন্যাস করলে দেখি আমরা 1s2 2s2 2p6 3s1।
এটার লিথিয়ামের বহিস্থ স্তরেও একটা ইলেকট্রন, সোডিয়ামের বহিস্থ স্তরে একটা ইলেকট্রন, বাট এইটা হলো 2 নম্বর স্তর, এটা হলো 3 নম্বর স্তরে। আমরা জানি নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তর যত দূরে হয় নিউক্লিয়াস থেকে বহিস্থ দূরে হলে বহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে কেন্দ্রের আকর্ষণ কম থাকে, ফলে ওই বহিস্থ স্তরের ইলেকট্রন অপসারণ সহজ হয়। এজন্য উপর থেকে নিচের দিকে যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে বহিস্থ স্তরের ইলেকট্রনের সংখ্যা সমান থাকলেও নতুন নতুন একটা করে স্তর বৃদ্ধি পাবে, সেজন্য তাদের আকারও বৃদ্ধি পাবে, ব্যাসার্ধও বৃদ্ধি পাবে এবং নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের দূরত্ব বৃদ্ধি পাবে। ফলে প্রত্যেকটা মৌলের বহিস্থ স্তর থেকে উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রন অপসারণ করা তাদের জন্য সহজ হবে। এজন্য তাদের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। ঠিক সেম থিং যদি আমরা একটা পর্যায়ের ক্ষেত্রে বিবেচনা করি, যেমন দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে আছে, যেমন লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখেছি এর বাইরে 2 নম্বর স্তরে একটা ইলেকট্রন আছে। কিন্তু বেরিলিয়ামের পাশাপাশি যদি আমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, যার অ্যাটমিক নাম্বার 4, এটা হলো 1s2 2s2, এবার কিন্তু স্তর চেঞ্জ হয় নাই, একই স্তরে একটা ইলেকট্রন বাড়ছে। ঠিক অনুরূপভাবে বোরনের ক্ষেত্রে দেখবা, সেটাও বোরনের ক্ষেত্রে বোরনের পারমাণবিক সংখ্যা 5, এটা ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, সেটাও একই স্তরে নতুন করে আরেকটা ইলেকট্রন বাড়ছে। তার মানে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে মৌলগুলোর মানে নতুন নতুন স্তর বৃদ্ধি পায় না, কিন্তু এক্ষেত্রে একই বহিস্থ স্তরে নতুন নতুন একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধিপ্রাপ্ত ইলেকট্রন ওই পরমাণুর কেন্দ্রের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ অনুভব করে, ফলে ওই বহিস্থ স্তর থেকে তাদের ইলেকট্রন অপসারণ করা সহজ হয়, কারণ হলো কঠিন হয়, কারণ হলো বহিস্থ স্তরটা নিউক্লিয়াস থেকে একই দূরত্বে থাকলেও বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে ওই ইলেকট্রনের প্রতি কেন্দ্রের প্রোটনের আকর্ষণ বেড়ে যায়, ফলে ওই ইলেকট্রন অপসারণ করা তাদের জন্য খুব কষ্ট হয়। এজন্য তাদের আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়। এজন্য আমরা দেখিয়েছি একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে মূলগুলো আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়। এবার আমরা একটু চলে আসি ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা দেখি যে গ্রুপ ভিত্তিক যখন বিবেচনা করেছি, আয়নীকরণ বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন, এটা আয়নীকরণ বিভব হবে না, এটা ইলেকট্রন আসক্তি হবে। একটু কারেকশন করবো আমরা, এখানে ইলেকট্রন আসক্তি হবে। এটা ইএ ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা দুইটাই এখানে এই 17 নম্বর গ্রুপে তোমার হ্রাস পাবে গ্রুপ ভিত্তিক। আর পর্যায়ভিত্তিক ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। কারণ হলো গ্রুপের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে নতুন নতুন একটা করে স্তর বৃদ্ধি পায়। স্তর বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের দূরত্ব বেড়ে যায়, আর বহিস্থ স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ হয়, বাট গ্রহণ করা কঠিন হয়। আর ইলেকট্রন আসক্তি কিংবা তড়িৎ ঋণাত্মকতা দুটোই কিন্তু ইলেকট্রন গ্রহণ দ্বারা নির্ধারিত হবে, তার ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মক মান বেশি না কম। যে মূল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তার ইলেকট্রন আসক্তিও বেশি হবে, তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি হবে। এক্ষেত্রে ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে বিবেচনা করলে আমরা খুব স্পষ্টই বুঝতে পারবো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, এটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5, অর্থাৎ তার বহিস্থ স্তরে 2 নম্বর স্তরে 7টা ইলেকট্রন আছে। বাট ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ এটার বাইরের স্তরেও 7টা ইলেকট্রন আছে, বাট এটা 3 নম্বর স্তরে। এও একটা ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত হতে চাবে, এও একটা ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত হতে চাবে। তবে এই দুইটার মধ্যে ক্লোরিনের তুলনায় ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে, কারণ হলো তার 2 নম্বর স্তর দিয়ে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরটা কাছে থাকার কারণে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের বেশি। এই জন্য এর মানে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কথা। অনুরূপভাবে উপর থেকে নিচে প্রত্যেকটা মৌলের এরকম হওয়ার কথা। ঠিক সেমভাবে যদি তুমি বাম থেকে ডান দিকে যাও পর্যায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি দেখবা যে প্রথম দিকের মৌলগুলোর বহিস্থ স্তরে, যেমন 3 নম্বর স্তর বিবেচনা করলে সোডিয়ামের বহিস্থ 3 নম্বর স্তরে একটা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়ামের ওই 3 নম্বর স্তরে 2টা থাকে, এখানে 3টা থাকবে, এখানে 3 নম্বর স্তরে 4টা থাকবে, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা। তার মানে একই বহিস্থ স্তরে যেহেতু নতুন নতুন একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়, বাম থেকে ডান দিয়ে গেলে মৌলগুলো বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, ফলে ওই মৌলগুলো ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। সেজন্য বাম থেকে ডান দিয়ে গেলে মৌলগুলোর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ার কারণে ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে আমরা জানলাম যে গ্রুপ এবং পর্যায় ভিত্তিক যদি আমি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বিবেচনা করি, তাহলে গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, পর্যায়ের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে।
তবে এর কিছু ব্যতিক্রম ধারণা আছে এখানে। আমরা এখানে বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। এই কোশ্চেনগুলো যদি পড়ো তাহলে এখান থেকে টোটাল কোশ্চেনের উত্তরে দিতে পারবে তোমরা, যে ধরনের কোশ্চেনের পরীক্ষা আসুক না কেন। যেমন বলা হয়েছে আইনীকরণ বিয়োগ বহুলের একটি পর্যায়ভিত্তিক ধর্ম ব্যাখ্যা করো। এটা অলরেডি আলোচনা হয়েছে। আই থিঙ্ক আইনীকরণ বিয়োগ গ্রুপের ক্ষেত্রে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে বৃদ্ধি পানা হ্রাস পায় সেটা আলোচনা করবে। পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পানা হ্রাস পায় সেটা আলোচনা করবে। এটা অলরেডি আলোচনা করেছে। এখানে ব্যতিক্রম একটা কোশ্চেন দেখো, বেরিলিয়ামের আয়নীকরণ বিভব বোরনের তুলনায় বেশি হয়, আর নাইট্রোজেন আয়নীকরণ বিভব অক্সিজেনের তুলনায় বেশি হয় কেন? এখানে কিন্তু নর্মালি ধারণায় বেরিলিয়ামের আয়নীকরণ বিভব বোরনের তুলনায় বেশি হওয়ার কথা ছিল না, কম হওয়ার কথা ছিল। কারণ এটা একই পর্যায়ের, বেরিলিয়াম প্রথম মূল, বোরন কিন্তু পরের মূল। আমরা দেখেছি একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ বিভবের মান কিন্তু কী হওয়ার কথা ছিল, মানে তোমার বৃদ্ধি পাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে বোরনের বড় হওয়ার কথা ছিল, এখানে অক্সিজেনের বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বাস্তব ক্ষেত্রে ভিন্ন হয়। কারণ হলো বেরিলিয়াম এবং ব্রোনের ইলেকট্রন বিন্যাস থেকে তুমি দেখো, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করলে তার 2 নম্বর স্তরে 2s এ 2টা ইলেকট্রন পাওয়া যায়, আর বোরনের ক্ষেত্রে তার 2 নম্বর স্তরে 3টা ইলেকট্রন পাওয়া যায়। এখানে এই 2s2 এসে 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, আসেও 2টা। এই স্টেবল অবস্থা থেকে দেখো, এখানে আমি আরেকবার একটু বলছি যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তার 2 নম্বর স্তরে এসে 2টা ইলেকট্রন থাকে। এখান থেকে এই স্থিতিশীল অবস্থা থেকে একটা ইলেকট্রন সরাইয়া তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে অনেক বেশি শক্তি লাগে। এই অন্যদিকে ব্রোনের 5টা বহিস্থ স্তরে 3টা ইলেকট্রন থাকে, সেখানে পি থেকে একটা ইলেকট্রন চলে গেলে বরং এই 2s এর একটা স্টেবল অবস্থা সে আবার ফিরে পায়। এই জন্য তার বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা বেশি থাকা সত্ত্বেও সেখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করা সহজ হয়। এই জন্য তোমার বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হবে, বোরনের ইলেকট্রন আসক্তি কম হবে। অনুরূপভাবে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে তার বহিস্থ স্তরে ইলেকট্রন পাওয়া যায় টোটাল হলো 2 নম্বর স্তরে 5টা, বাট অক্সিজেন পাওয়া যায় 6টা। তারপরও নাইট্রোজেন ইলেকট্রন আয়নীকরণ বিভব বেশি। কারণ হলো এখানে তুমি দেখো 2p-তে 3টা ইলেকট্রন থাকে, আর আমরা জানি p-তে ইলেকট্রন ধারণ করতে পারে 6টা, আছে 3টা, অর্থাৎ হাফ ফিল অবস্থায় আছে। আমরা জানি কোন অরবিটাল ইলেকট্রন দ্বারা হাফ ফিল অথবা ফুল ফিল থাকলে খুব স্টেবল হয়। এই জন্য এই স্টেবল অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে বেশি শক্তি লাগছে। এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেনের তুলনায় বেশি হয়েছে। অনুরূপভাবে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার সবগুলোই তোমরা পর্যায় সারণীর সাথে গ্রুপ এবং পর্যায়ভিত্তিক আলোচনা করবা। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এখানে একটা ব্যতিক্রম ধারণা আছে যে ক্লোরিন আর ফ্লোরিন। অলরেডি দেখো, তোমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা অলরেডি করেছিলাম আগে 1s2 2s2 2p5, আর ক্লোরিনের ক্ষেত্রে করলে এটার অ্যাটমিক নাম্বার 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে এখানেও 7টা ইলেকট্রন আছে, এখানেও 7টা ইলেকট্রন আছে। তবে 2 নম্বর স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে 8টা, তার মধ্যে 7টা আছে, আর এখানে ইলেকট্রন ধারণ করতে পারে 18টা, তার মধ্যে 7টা আছে। এখানে দেখা যাচ্ছে যে ফ্লোরিনের এই বহিস্থ স্তরে ইলেকট্রন যে ঘনত্ব বা ডেন্সিটি এইটা খুব বেশি হয়। কারণ হলো এখানে 18টা ইলেকট্রন ধারণ করতে পারে, তার ভিতরে আছে 7টা, এখানে অনেক ফ্রি স্পেস থাকে। এখানে ইলেকট্রন ঘনত্ব কম, আর এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। যদিও ফ্লোরিনের সাইজ বা আকার ছোট, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি ছিল, কিন্তু এখানে তার বহিস্থ স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে আগত ইলেকট্রনটা আসতে বেশি বিকর্ষণ অনুভব করবে, কারণ সে এসে কোনো ফ্রি স্পেস পাবে না। এজন্য তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ক্লোরিনের তুলনায় কম হবে। এজন্য ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অপ্রত্যাশিতভাবে বেশি। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষা আসবে। তোমরা ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবা যে এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করবা যে ক্লোরিনের বহিস্থ স্তর এবং ফ্লোরিনের বহিস্থ স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকলেও ক্লোরিনের 18টা ইলেকট্রন ধারণ করতে পারে, সেরকম একটা স্তরের মধ্যে 7টা ইলেকট্রন আছে। এর ফ্রি স্পেস বেশি আছে, এজন্য একটু আকর্ষণ কম হলেও ইলেকট্রন গ্রহণ করা তার জন্য সহজ হয়, কারণ আগত ইলেকট্রনটা আসতে এখানে কম বিকর্ষণ অনুভব করে। এজন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি। তবে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে এগুলোর মান একই রকম, মানে আগের আলোচনার মতোই হবে। আমরা তড়িৎ ঋণাত্মকতার ধারণাটা তোমাকে আমরা এই পর্যায় সারণীতে স্পষ্ট দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো, গ্রুপ ভিত্তিক যে আমরা বলেছিলাম একটা গ্রুপ ভিত্তিক বা পর্যায় ভিত্তিক যে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে হ্রাস পাবে। যেমন দেখো, পর্যায়ের ক্ষেত্রে আমরা বলেছি তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে। যেমন দেখো, একটা পর্যায়ে লেখা আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এই লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 1, বেরিলিয়াম 1.5, বোরন হলো 2, কার্বন 2.5, নাইট্রোজেন 3.0,
অক্সিজেন 3.5, ফ্লোরিন হলো 4.0। ঠিক সেমভাবে যদি আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করি সেখানে তড়িৎ হ্রাস পায়। যেমন দেখো ফ্লোরিন হলো 4.0, ক্লোরিন হলো 3.0, বোরন হলো 2.8, আয়োডিন হলো 2.5। তার মানে উপর থেকে নিচে দিয়ে গেলে তড়িৎ মান হ্রাস পেয়েছে। এটা মানে এক্সপেরিমেন্টাল মান দিয়েও দেখানো যায়, আর ব্যাখ্যা তো আমরা দিলাম। এইভাবে তোমরা এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ আলোচনাটা এখানে এই অংশে দেখলা। ইনশাল্লাহ এই অংশগুলো ভালো করে দেখলে তোমরা এই টপিকস থেকে কোশ্চেন আসলে পারবে। আজকে এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।